নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। এদিকে আজকের সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের পদত্যাগে ঝামেলা তৈরি হয়েছে। সরাসরি জামাতে আমির এবং বিএনপির এমপিদের মধ্যে মুখোমুখি লড়াই হয়। এই নিয়ে আজকের সংসদে উত্তাল পরিস্থিতি সারা দেশে রণক্ষেত্র হয়েছে। আমি বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে। আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক। ক্ষমতায় আসার আগে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আর ক্ষমতায় বসেই একের পর এক কার্ড দিতে শুরু করেছেন ইউনূসের ছায়া সরকার হিসেবে খ্যাতি লাভকারী তারেক রহমানের সরকার। যেখানেই যাচ্ছেন সেখানে তিনি কোনো না কোনো কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা ফিরতে চাই। ক্ষমতার মসনে বসে মির্জা ফখরুলের এক বিশাল ভুল, আর সংসদে হাসনাত আব্দুল্লাহর এক বাঘের গর্জন। এই দুইয়ে মিলে দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাবছেন কি এমন ঘটল? রাজপথ থেকে শুরু করে সংসদ ভবন, প্রত্যেকটা জায়গায় উত্তেজনামূলক পরিস্থিতি বিরাজ করছে। আজকে সংসদের নাহিদ ইসলামের বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়, তার একটি অগ্নিজোড়া বক্তব্যে প্রত্যেকটা এমপির কাঁপুনি শুরু হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন সংসদে সরাসরি অনেক এমপিরা পদত্যাগের কথা বলে। আজকে অনেকেই অনেক সিদ্ধান্ত নেয় এবং একটা ঝামেলা তৈরি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। জামাতে আমিরও কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেন, এই নিয়ে বিএনপি কর্মীরা কেঁপে যায়, হাসনাত আব্দুল্লাহ অ্যাকশনে। সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে সংসদের সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আমার বয়স 28, আজকে আমার জন্মদিন। এবং মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যক্তিগত কৈফিয়তের জায়গা থেকে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, এবং এই সময় এই জায়গায় তো অন্তর্বর্তী সরকারের আমি ছিলাম, কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম, আরও দু একজন ছিলেন, আমাদের মাননীয় এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যদি উনি বললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যদি বলেছে, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে সবাই জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে, সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স 28, আজকে আমার জন্মদিন, এবং আমি নবীন সদস্য। কিন্তু এখানে মাননীয় স্পিকার, আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি, কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সবাই মাননীয় সংসদ সদস্য হিসেবে সবাই যে সম্মান মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সে একই জিনিস প্রত্যাশা করি। শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার,
তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। শেষে গিয়ে উনি আমরা খোলা মনে এই সংসদকে ফাংশনিং করার জন্য বর্তমান জ্বালানি অব্যবস্থাপনার সংকট যেটাই বলি সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম, খোলা মনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে এবং পরের দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সে। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্য নির্ভর কথাগুলো বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা জনাব ফজলুর রহমান। এখন আর তো না বললেও চলে, আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম চাই না, আপনি একটু দয়া করে বসেন। আমি আমার বক্তব্য শুনেন। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিসের উপরে, এই বক্তব্যের উপরে বলবেন? স্পিকার, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না, জি বলেন। সংসদের স্বার্থেই বলব। আমি বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে, আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মানে স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল, না ভোটও দেয় নাই, এখানেই ছিল। সম্মতি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে আমরা ধরে নিয়েছি। তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল, আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ক্ষমতায় আসার আগে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আর ক্ষমতায় বসেই একের পর এক কার্ড দিতে শুরু করেছেন ইউনূসের ছায়া সরকার হিসেবে খ্যাতি লাভকারী তারেক রহমানের সরকার। যেখানেই যাচ্ছেন সেখানে তিনি কোনো না কোনো কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সর্বশেষ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এলপিজি কার্ড দেওয়ার। দেশে নেই বিদ্যুৎ, নেই জ্বালানি, নেই সার, নেই খাদ্য নিরাপত্তা, নেই টাকা পয়সা, দিচ্ছে না কেউ ঋণ, আর তারেক রহমান দিচ্ছেন একের পর এক কার্ড। আর হ্যাঁ, কথা নেই বার্তা নেই, যেখান সেখান দিয়ে খাল কাটা সেই জিয়াউর রহমানের প্রকল্প এখন এই 2026 সালেও তারেক রহমান চালিয়ে যাচ্ছেন। ওদিকে আইএমএফ বলছে এসব কার্ড ফার্ড বাদ দেন, না হলে ঋণ পাবেন না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, ফ্রিল্যান্সার কার্ড, ই হেলথ কার্ড, ফুয়েল কার্ড, প্রবাসী কার্ড, গলা ব্যথা হয়ে গেছে। আর এইবার যুক্ত হলো
এলপিজি কার্ড। গত 26শে এপ্রিল যশোরের জনসভায় দাঁড়িয়ে তারেক রহমান যখন এলপিজি কার্ডের ঘোষণা দিচ্ছিলেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ভাইরাল হয়ে গেল, ভাই একটা ব্যাগও দেন, কার্ডগুলো রাখার জায়গা নাই। ঠাট্টা তামাশা একটু বাদ রাখি, এই ঠাট্টা তামাশার আড়ালে একটা গভীর রাজনৈতিক সংকট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই কার্ড কেন্দ্রিক শাসনের আসল চিত্রটা কি? এটা কি সত্যিকারের প্রতিশ্রুতি, উন্নয়ন, নাকি সরকার যা পারছে না দিতে, এখন পারছে না, খাওয়াতে পারছে না, সেজন্য তার ব্যর্থতা ঢাকার এক রঙিন আবরণ, একটা কার্ড? এই যে কার্ডের বন্যা, এটা তো জনগণের সঙ্গে একটা প্রতারণা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, এতগুলো কার্ডের কথা বললাম, কোনোটারই বাস্তব কোনো ভিত্তি নেই। বিদ্যুৎ নেই কিন্তু কার্ড দেওয়া হচ্ছে, গ্যাস নেই কিন্তু এলপিজি কার্ড দেওয়া হচ্ছে, চিকিৎসা নেই কিন্তু ই হেলথ কার্ড দেওয়া হচ্ছে, কৃষক সার পাচ্ছে না কিন্তু কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এটা কি রাষ্ট্র পরিচালনা না নাটক? আর এই কার্ডগুলোর পেছনে কত হাজার কোটি টাকা খরচ হচ্ছে তার হিসাব কেউ দিচ্ছে না। আইএমএফ বলছে এসব কর্মসূচি যথাযথ মূল্যায়ন ছাড়া বাস্তবায়ন করা হলে অর্থনীতি আরো ঝুঁকিতে পড়বে, কিন্তু তারেক রহমানের সরকার কানে তুলছে না। তারা বলছে এটা জনগণের প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে, গল্প কাহিনী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে তো কোনো লাভ নেই। সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই কার্ডগুলোর বেশিরভাগই এখন পাইলটিং পর্যায়ে আছে, অর্থাৎ কাগজে কার্ড আছে, মানুষের হাতে নেই। যারা হাতে পেয়েছে তারাও বলছে কার্ড দিয়ে কি চুলা জ্বলে, কার্ড দিয়ে কি চাল টাল মিলে, কার্ড দিয়ে কি পরীক্ষা দেওয়া যায় মোমবাতি জ্বালিয়ে। সোশ্যাল মিডিয়ায় মানুষ হাসছে। একজন লিখেছে, এত কার্ড দিয়ে কি করব, ওয়ালেটে তো জায়গা নাই, এখন যদি একটা ব্যাগ দিতেন কার্ড রাখার জন্য ভালো হতো। আরেকজন লিখেছে, বিদ্যুৎ নেই, পরীক্ষা দিচ্ছি মোমবাতি জ্বালিয়ে, একটা বিদ্যুৎ কার্ড দেন ভাই। এই হাসির পেছনে আছে মানুষের গভীর কষ্ট। দেশের মানুষ এখন বুঝতে পারছে এই সরকার ক্ষমতা এসেছে কার্ড নিয়ে, কাজ নিয়ে নয়। তারা বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু সেই প্ল্যান ছিল শুধু কার্ড। কার্ড দিয়ে ভোট কিনতে চেয়েছিল, এখন কার্ড দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাইছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়, 17ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের সরকার। নির্বাচনী ইশতেহারে ছিল 9টি মূল অঙ্গীকার, 51 দফার রূপরেখা। মানুষ ভেবেছিল হয়তো এবার কিছু একটা হবে, কিন্তু মাত্র 2 মাসে দেখা গেল কার্ড দেওয়াটা যেন সরকারের প্রধান কাজ হয়ে উঠছে। ফ্যামিলি কার্ডের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় 13,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। 40 লাখ পরিবারকে মাসে 2500 টাকা দেওয়ার পরিকল্পনা। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ ফিরতে চাই না। দর্শক, ক্ষমতার মসনে বসে মির্জা ফখরুলের এক বিশাল ভুল, আর সংসদে হাসনাত আব্দুল্লার এক বাঘের গর্জন, এই দুয়ে মিলে দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাবছেন কি এমন ঘটল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দীপ্ত নিউজ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদিতে কেন হঠাৎ এত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? তরুণদের চোখের মণি হাসনাতকে নিজেদের পকেটে রেখে ক্ষমতা চিরস্থায়ী করার যে বিশাল এক গেম প্ল্যান তারেক সাহেবের দল সাজিয়েছিল, তা কিভাবে এক নিমিষেই ধুলোয় মিশে গেল? এই পুরো রাজনৈতিক নাটকের পেছনের আসল রহস্য জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাকে সত্যি চমকে দেবে। দর্শক, একটু ভেবে দেখুন তো, ক্ষমতার মগডালে বসলে কি বাঘা বাঘা চতুর নেতারাও দিশেহারা হয়ে পড়েন? বর্তমান পরিস্থিতি কিন্তু ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঘটনা শুরু হয় কয়েকদিন আগে হওয়া একটি রাজনৈতিক সভাকে ঘিরে। ক্ষমতার গরমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক বেফাঁস কথা বলে বসেন, যা পুরো রাজনীতির মাঠে যেন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি সেই মিটিংয়ে একদম প্রকাশ্যে হুঙ্কার দিয়ে ওঠেন যে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতির মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। শুধু তাই নয়, এই বাঘা নেতা অত্যন্ত অহংকার করে জানান যে জামায়াতকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তাদের দলের ভেতরে খুব গোপনে কাজও চলছে। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে কি এভাবে গায়ের জোরে মুছে ফেলা আদৌ সম্ভব? আপনাদের কি মনে হয়? ফখরুল সাহেবের এই একটা কথাই প্রমাণ করে দেয় ক্ষমতার স্বাদ পেয়ে বর্তমান সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হয়তো ভেবেছিল এমন দাপট দেখালে বাকি রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং কেউ টু শব্দ করার সাহস পাবে না, কিন্তু তাদের এই অতি চালাকি যে শেষ পর্যন্ত নিজেদের গলার ফাঁস হয়ে দাঁড়াবে, তা তারেকের দল ঘুণক্ষরেও বুঝতে পারেনি। ফখরুলের এই কথার কারণেই তারেক রহমানের এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যে তরুণদের কাজে লাগিয়ে তারা ছড়ি ঘোরাতে চেয়েছিল, আজ সেই তরুণরাই চরমভাবে খেপে গেছে।
জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এবার সরাসরি গর্জে উঠেছেন তরুণদের আইকন হাসনাত আব্দুল্লাহ। তিনি কোনো কিছু না লুকিয়ে ডক্টর শফিকুর রহমানের দলের পক্ষে এক মজবুত দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। পুরো সংসদকে চুপ করিয়ে দিয়ে এই তরুণ নেতা কড়া হুমকি দেন যে রাজনীতির মাঠে একটা নির্দিষ্ট সীমারেখা থাকা দরকার, আর সেই সীমা কোনোভাবেই পার হওয়া চলবে না। যখন সরকারি দলের একদম শীর্ষ পর্যায় থেকে অন্য একটা রাজনৈতিক দলকে মুছে ফেলার কথা আসে, তখন সেটা সবার জন্য একটা বড় বিপদের সংকেত। এখন আপনারাই নিজেরা বলুন, হাসনাতের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।